Swayam Prabha. Digital India. Educated India. আগের লেকচারগুলোতে আমরা ফসফিন লিগ্যান্ড এবং হাইড্রাইড লিগ্যান্ড নিয়ে ডিটেলে আলোচনা করেছি এবং তারও আগে আমরা কার্বনিল লিগ্যান্ড নিয়ে আলোচনা করেছি। সেখানে মোস্টলি আমরা দেখেছি যে সিগমা ডোনার ক্যাপাবিলিটি বা পাই অ্যাকসেপ্টার ক্যাপাবিলিটির ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কার্বনিলের ক্ষেত্রে। ফসফিনের ক্ষেত্রে তাদের মধ্যে ম্যাক্সিমামই আমরা দেখেছি যে সিগমা ডোনার। হাইড্রাইড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোঅর্ডিনেটেড লিগ্যান্ডের অক্সিডেশন স্টেটের উপর ভিত্তি করে কিভাবে ওই হাইড্রাইডগুলো ইউজুয়ালি এলিমিনেট হয় সিস্টেম থেকে বা কমপ্লেক্স থেকে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং আজকের লেকচারে আমরা শুরু করব একটা নতুন লিগ্যান্ড যেটাকে বলা হয়ে থাকে কার্বিন লিগ্যান্ড। এবং কার্বিন লিগ্যান্ডের অনেকগুলো হিস্ট্রি আছে। তো কার্বিনের ডিটেলে মেটাল কার্বিন কমপ্লেক্সে ঢোকার আগে আমাদের একটা জিনিস জানা দরকার যে কার্বিন লিগ্যান্ড শুধু যে মেটাল এবং কার্বিন কমপ্লেক্সই হয় তা নয়, পিওর কার্বিন লিগ্যান্ড বা শুধু কার্বিন লিগ্যান্ড সিনথেসিস করাও কিন্তু সম্ভব। এবং এই ভিত্তিতে আমাদের আগে বুঝতে হবে যে কেন ফসফিনের থেকে কার্বিন কেমিস্ট্রিটা বা কার্বিন রসায়নটা এত বেশি পপুলার হয়েছে। এখনকার দিনেও অনেক বিজ্ঞানী কার্বিন লিগ্যান্ড নিয়ে অনেক রকমের কাজ করছেন। এবং যখন আমরা এই দুটো বিষয় দেখি কার্বিন লিগ্যান্ডের, একটা হচ্ছে যে কার্বিন শুধুমাত্র কার্বিন লিগ্যান্ড যেখানে কোনো রকমের মেটাল কোঅর্ডিনেশন নেই, আরেকটা হচ্ছে মেটাল কোঅর্ডিনেটেড কার্বিন লিগ্যান্ড। এবার শুধু যে কার্বিন লিগ্যান্ড সেটাতে অবভিয়াসলি একটা স্টেবিলিটির ব্যাপার আছে। আমরা কার্বিন লিগ্যান্ড নিয়ে ডিটেলে আলোচনা করব, তার ইলেকট্রনিক স্টেটস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কয়েকটা ছোট্ট জিনিস দেখে নিই যে এই কার্বিন লিগ্যান্ডটা এত বেশি পরিচিতি কেন পেল। কারণ ফসফিন লিগ্যান্ড তার অনেক আগে থেকে তার এই লিগ্যান্ডের ইতিহাস রয়েছে, অনেক রকমের গবেষণা হয়েছে এবং এদের ডোনার ক্যাপাবিলিটির রেসপেক্টে এবং টোলম্যান কোন অ্যাঙ্গেলসের রেসপেক্টে আমরা দেখেছি এরা বন্ড স্ট্রেংথ কিভাবে ভ্যারি করে। তাহলে হঠাৎ করে কার্বিন লিগ্যান্ডের প্রয়োজনীয়তা কেন হলো সেই বিষয়ে আমরা বুঝতে চাইব। তার জন্য সবার আগে যেটা দরকার যে বোঝার যে কার্বিন কেন ফসফিনের থেকে অনেক বেশি ভালো লিগ্যান্ড হিসেবে কনসিডার করা হয়। তার জন্য দুটি মেন রিজন রয়েছে বা কারণ রয়েছে। এক তো হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট, মানে টারশিয়ারি কাইরাল যে ফসফিনগুলো আছে সেগুলো প্রডিউস করতে অনেক পার গ্রাম অনেক বেশি পয়সা খরচ হয় বা পয়সা লাগে, কেমিক্যালের কস্ট ইজ হাই। তো প্রথম রিজনটা হচ্ছে হাই কস্ট ইন producing chiral phosphine ligands। এছাড়াও আরেকটি কারণ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফসফিনের লিগ্যান্ড যেগুলো আমরা আলোচনা করি, ধরো সেটা যে লিগ্যান্ডই হোক, সেটা PMe3 হোক বা PET3 হোক, রাইট, বা পি আইসোপ্রোপাইল হোক, এই সবকটাতেই ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে +3 এবং এদের একটা টেন্ডেন্সি থাকে ফসফিন অক্সাইডে কনভার্ট করার। মানে এরা খুব তাড়াতাড়ি POMe3 বা POOT3 বা POI ফসফর আইসোপ্রোপাইল লিগ্যান্ডে কনভার্ট, মানে বেসিক্যালি +3 থেকে +5 অক্সিডেশন স্টেটে কনভার্ট হয়ে যায়। ফসফিন +3 থেকে ফসফিন +5-এ যায়। তাহলে আরেকটা ড্রব্যাক হচ্ছে টেন্ডেন্সি টু কনভার্ট টু ফসফিন অক্সাইড। তার মানে এই
এই লিগ্যান্ডগুলো খুব তাড়াতাড়ি এরিয়াল অক্সিডেশন হয়, সেটাও একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। এর জন্য আমরা দেখব যে কার্বিন কেমিস্ট্রিটা অলমোস্ট 50-এর দশক থেকে খুব পরিচিতি পাওয়া শুরু করে। এখানে কয়েকটা ঘটনা বলা খুব দরকার। দু ধরনের জিনিস হয়, একটা হচ্ছে আমাদের বলা হয় এন হেটারোসাইক্লিক কার্বিন, যেটাকে আমরা সংক্ষেপে NHC বলি। আরেক ধরনের আছে যেটাকে বলা হয় মেটাল যেটার মধ্যে আমাদের ফিশার কার্বিন কমা শর্ক কার্বিন এগুলো পড়ে। এখন যদি আমরা দেখি যে NHC আর ফিশার কার্বিন এই দুটো ভার্সানই কিন্তু কার্বিন দিয়েই, এরা দুটি কিন্তু কার্বিন কেমিস্ট্রি বা কার্বিন রসায়নের মধ্যেই পড়ে। এবার আমরা দেখবো এই দুটো মধ্যে কিভাবে এদের হিস্ট্রিটা ডেভেলপ করেছে। সেই হিস্ট্রিটা, ডেভেলপমেন্টাল হিস্ট্রিতে যদি আমরা দেখি, আমি আগেও প্রথম দিককার ক্লাসগুলোতে আমি আগে বলেছি যে রসায়নবিদ্যা পড়তে হলে সবার আগে রসায়নের ইতিহাসটা জানা খুব দরকার। তার কারণ তাহলে আমরা ক্রনোলজিক্যাল যেভাবে উন্নতি হয়েছে রসায়ন শাস্ত্রে সেটা বুঝতে পারবো এবং তার কারণটাও বুঝতে পারবো। তার কারণ আমাদের বোঝা দরকার যে এক ধরনের রসায়ন থেকে আরেক ধরনের রসায়নে যখন বিজ্ঞানীরা তাদের গতি পরিবর্তন করেন, তার পেছনে নিশ্চয়ই কতগুলো নির্দিষ্ট কারণ থাকবে এবং সেই কারণগুলোই কিন্তু পরবর্তীকালে খুব উপযোগী হয়ে ওঠে সেই ধরনের গবেষণাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং পরবর্তীকালে ইন্ডাস্ট্রির রিলেভেন্ট রিসার্চ, যেটাকে আমরা বলি যে যেটা অনেক বেশি প্রায়োরিটাইজ করা হয়েছে গত 2-3 দশক ধরে, যে বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান যেটা ইন্ডাস্ট্রি রিলেভেন্ট হবে, মানুষের কাজে লাগবে, সেই ধরনের রিসার্চের ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় আবিষ্কার সম্ভব হয়েছে। তো আমরা যখন এই হিস্ট্রিটা দেখব তখন সবার আগে ভাবতে হবে কিভাবে এটা গ্রো করেছে। 1950-এর দশক, যেটা 1957 সালে প্রথমে ব্রেসলো বলে একজন বিজ্ঞানী, তিনি প্রথমে এটা প্রপোজ করেছিলেন যে কার্বিন জাতীয় লিগ্যান্ড বানানো সম্ভব। ঠিক আছে, এটা প্রথম ব্রেসলো বলেছিলেন। এরপর আমরা দেখতে পাবো ফিশার 1960-এর দশকে ফিশার কিন্তু কার্বিন নিয়ে প্রচুর গবেষণা করেন এবং 1964 সালে উনি কিন্তু প্রথম ফিশার কার্বিন তৈরি করেন। এটা ছিল মেটাল কোঅর্ডিনেটেড কার্বিন। এটি টাংস্টেড হেক্সাকার্বনিল থেকে তিনি এটাকে বানিয়েছিলেন এবং এরপরেও কার্বিন কেমিস্ট্রি কিন্তু আরও এগিয়ে গিয়েছে। এরপরে প্রথম আমরা দেখতে পাই যে গে বার্ট্রান্ড এটাকে প্রথম তৈরি করেছিলেন 1979 সালে। প্রথম যে কার্বিন তৈরি হয় সেটা এই কার্বিনটা হচ্ছে ইনি স্টেবিলাইজ করেছিলেন শুধুমাত্র কার্বিন লিগ্যান্ডটাকে, কিন্তু ফিশার করেছিলেন কার্বিন তৈরি করেছিলেন কিন্তু সেটা মেটালের সাথে কোঅর্ডিনেটেড ছিল। এবং 1991 সালে প্রথম রিপোর্ট হয় সেটা হচ্ছে যে কার্বিনের ক্রিস্টাল স্ট্রাকচার, যেটা প্রফেসর অ্যান্থনি জে আর্ড্রেগ করেছিলেন। ইনি রিপোর্ট করেছিলেন ক্রিস্টাল স্ট্রাকচার। যদিও এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফিশার কিন্তু 1973 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু সেটা কার্বিন কেমিস্ট্রির জন্য নয়, সেটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইন বা সিপি কেমিস্ট্রির জন্য বা স্যান্ডউইচ কমপ্লেক্সের জন্য। 1973 সালে তিনি কিন্তু নোবেল প্রাইজটি পেয়েছিলেন। এবার আমরা দেখব যে প্রথম যে রিপোর্টেড স্ট্রাকচার কার্বিনের, যেটা প্রথম রিপোর্ট করা হয় ক্রিস্টাল স্ট্রাকচার, সেটা ঠিক কিরকম ছিল সেটা আমরা যদি দেখি। সেটা প্রথম যে ক্রিস্টাল স্ট্রাকচার পিওর কার্বিনের রিপোর্ট করা, সেটা ছিল একটা এন হেটারোসাইক্লিক কার্বিন, যেটা তৈরি করাটাও খুব সহজ ছিল না। তো সেই কার্বিনটা কিরকম দেখতে ছিল আমরা দেখি।
এইটা হচ্ছে কার্বিনের মেন স্ট্রাকচার, যেখানে আমরা দেখব যে এইখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং এইখানে এই যে নাইট্রোজেনটা সেটা প্লাস চার্জ থাকে এবং এইখানে একটি প্রোটন থাকে। এই প্রোটনটাকে কনজিউম করতে পারলেই আমাদের কার্বিনটি তৈরি করা সম্ভব হবে। মানে এটা যদি কার্বিনে কনভার্ট করতে হয়, এই রিয়াকশনটা খুবই পরিচিত এবং এটা করা হয়েছিল একটি বেস দিয়ে, সোডিয়াম হাইড্রাইড CH এর মধ্যে, এবং এখানে ডিএমএস আমরা ইউজ করেছিলাম, বাট ক্যাটালাইটিক অ্যামাউন্ট ডিএমএস ইউজ করা হয়েছিল এবং এই রিয়াকশনটা করা হয়েছিল কিন্তু রুম টেম্পারেচারে। করে যে কার্বিনটি জেনারেট করা হয়, এই আর গ্রুপগুলো ছিল, যে কার্বিনটি তৈরি করা হয় সেই কার্বিনটি হলো, এই ডবল বন্ডের কোনো পরিবর্তন হয়নি, এইখানে কার্বিনটি জেনারেট করা হয়েছিল। এটাই হচ্ছে প্রথম কার্বিন। এবং এই কার্বিনিক যে কার্বন, এই যে কার্বনটা, এই যে কার্বিনিক কার্বন, তার 13C NMR এ যে পিকটা পাওয়া গেছিল সেটা হচ্ছে 211 ppm এ। ওকে, নাও এই আর গ্রুপটা কি ছিল? আর গ্রুপটাও তোমরা খুব এটা একটা স্টেরিক্যালি হিন্ডার্ড আর গ্রুপ। এইটি ছিল, এই আর গ্রুপটা ছিল এই, রাইট? এইটাই হচ্ছে প্রথম কার্বিন যার ক্রিস্টাল স্ট্রাকচার রিপোর্ট করা হয়েছিল। এবং এইখানে কেন এটা এতটা ফেমাস হয় তার মেন কারণই হচ্ছে যে নাইট্রোজেন কার্বন যে বন্ডটা, এখানে নাইট্রোজেন কার্বনের যে বন্ড লেন্থ, সেই বন্ড লেন্থটা দেখা গেছিল যে ইমিডাজোলে যে নাইট্রোজেন কার্বনের যে বন্ড লেন্থ ছিল তার থেকে কিন্তু অনেকটা বড় ছিল, তার থেকে বোঝা যায় যে ডবল বন্ড ক্যারেক্টারটা কিন্তু অনেকটা কম, রাইট? সিঙ্গেল বন্ড ক্যারেক্টারটা অনেকটা বেশি, তার মানে বন্ড লেন্থ বাড়ছে এবং সেটা থেকে বোঝা যাচ্ছে এখানে ডবল বন্ড ক্যারেক্টারটা কিন্তু অনেকটা কমতে থাকছে, রাইট? এবং এই কার্বিন কেমিস্ট্রির সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা প্রথম দিকে যেটা বোঝা গিয়েছিল, এরা কিন্তু খুবই শর্ট লিভড। এই যে স্পিসিসগুলো তৈরি হয়, দিস স্পিসিস আর ভেরি শর্ট লিভড স্পিসিস। এরা যেহেতু শর্ট লিভড, খুব ক্ষণস্থায়ী, এবং এদেরকে ট্র্যাপ করা কিন্তু খুবই কঠিন, এদের ট্র্যাপ করা, স্টেবিলাইজ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্যই যেটা করা হয়েছিল, তোমরা যদি দেখো যে এই ধরনের কিছু লিগ্যান্ড ইউজ করা হয়, যে লিগ্যান্ডগুলো কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাবো যে আলটিমেটলি স্টেরিক হিন্ড্রেন্স বাড়ায় কার্বিনের ধার পাশে, যাতে করে সেটা সহজে কোঅর্ডিনেট না করে বা নষ্ট না হয়, তার জন্য এই ধরনের কেমিস্ট্রি, এই ধরনের সাবস্টিটিউশন করা হয়েছিল। এবার আমরা যখন কার্বিন কেমিস্ট্রি নিয়ে পড়ছি, তাহলে একটা কম্প্যারিজন চলেই আসে, কার্বিন কেন দরকার হলো কম্পেয়ার টু ফসফিন। স্পেসিফিক্যালি যদি আমরা বলি এন হেটেরোসাইক্লিক কার্বিন, আমরা কার্বিনের সবকটা স্ট্রাকচারই দেখবো, তার মধ্যে এন হেটেরোসাইক্লিক কার্বিন যেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, এই এন হেটেরোসাইক্লিক কার্বিনটা কেন এত জরুরি হয়ে পড়লো সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা বলে রাখি, যে কার্বিন কেমিস্ট্রি দিয়ে মেটাল কোঅর্ডিনেশন তো সম্ভব, সেটা অর্গানোমেটালিক্সের জন্য যেমন গুরুত্বপূর্ণ, অ্যাসিমেট্রিক ক্যাটালাইসিসের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাছাড়াও আমরা দেখব যে উইক ইন্টারাকশনসগুলো রয়েছে পৃথিবীতে, যে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনসগুলো রয়েছে, বাই ডাইপোল আয়ন ডাইপোল ইন্টারাকশনস, হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশনস, এই ধরনের ইন্টারাকশনসগুলোর মধ্যেও আরেকটি গুরুত্বপূর্ণ ইন্টারাকশন রয়েছে যেটাকে বলা হয় হ্যালোজেন বন্ডিং ইন্টারাকশন, এই হ্যালোজেন বন্ডিং ইন্টারাক্টিভ মোটিভ যেগুলো, সেই যে মোটিভগুলো যদি তৈরি করতে হয়, সেইখানেও কিন্তু এই ধরনের কার্বিনের থ্রুতেই যেতে হয়। এই ধরনের একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের বলি, ধরো তোমরা এরকম একটা ইমিডাজোলিয়াম সিস্টেম নিলে, এরকম একটা ইমিডাজোলিয়াম বেস সিস্টেম নেওয়া হলো, যেখানে এই নাইট্রোজেনটা আমাদের প্লাস অক্সিডেশন স্টেটে রয়েছে। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা কিন্তু এইটাকে, আমরা যদি সোডিয়াম হাইড্রাইড দিয়ে CHF এ
লো টেম্পারেচারে ইউজুয়ালি -50°C টু -70°C যদি এই টেম্পারেচারে রাখি, রাইট, তাহলে আমরা দেখব এটা হচ্ছে আমাদের প্রথম যে রিয়েজেন্ট আমরা দেবো। তারপর সেকেন্ড রিয়েজেন্ট আমরা যেটা দেবো, আমরা ইউজুয়ালি আয়োডিন দিয়ে থাকি, আয়োডিন গ্লোবিউলস। তাহলে দেখবো যে এখানে ইনসিটু কার্বিন জেনারেট হবে, তারপর সেটা কিন্তু আমরা দেখবো আয়োডিনের সাথে রিয়াক্ট করে যে মোটিভটা তৈরি করে, সেই মোটিভটা হচ্ছে আমাদের এই রকম অনেকটা দেখতে হয়। এইখানে এই আয়োডিনটা অ্যাটাচ হয়ে যায়। ওকে, যে মুহূর্তে এই আয়োডিনটা এখানে অ্যাটাচ হয়ে যায়, এটা আয়োডিনও হতে পারে বা এটা একইভাবে আমাদের সেম জিনিস কিন্তু ব্রোমিনও হতে পারে। এবং এদের অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই যে আয়োডিন বা ব্রোমিনটা তৈরি হচ্ছে, এরা কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা ড্র্যাগড হয় এই ইমিডাজোলিয়াম ময়েটির দিকে। তার কারণ এই যে প্লাস চার্জটা, এই প্লাস চার্জটা শুধু কিন্তু এই নাইট্রোজেনের ওপরে নেই, এটা কিন্তু পুরো ইমিডাজোলিয়াম সেন্টারটার ওপরে রয়েছে। এখানেও একই কথাই ভ্যালিড, ব্রোমিন হোক বা আয়োডিন হোক বা যাই হোক, যেখানে এই পজিটিভ চার্জটা কিন্তু পুরো সেন্টারটার ওপর ভ্যালিড। তার মানে এটা ইলেকট্রন ডেন্সিটিটাকে মেটাল কার্বন আয়োডিন বন্ড থেকে অনেকটা বেশি ড্র্যাগ করছে। এবং সেটা যদি ড্র্যাগ করতে থাকে, তাহলে আমরা দেখব যে এখানে ডেল্টা প্লাস চার্জ তৈরি হয়, আয়োডিন বা ব্রোমিনের ওপর ডেল্টা প্লাস চার্জ তৈরি হয়। এবং যদি সেটা ডেল্টা প্লাস চার্জ তৈরি হয়, তাহলে বুঝতেই পারছো এরা যে কোনো অ্যানায়ন, স্পেসিফিক্যালি যেগুলো আমাদের হ্যালাইড সিরিজের মধ্যে পড়ে, ক্লোরাইড, তারপর ফ্লোরাইড, তারপর ব্রোমাইড, তারপর আয়োডাইড, এদের সাথে কিন্তু আমরা দেখব এরা ইন্টারঅ্যাক্ট করবে টু নন কোভ্যালেন্ট ইন্টারাকশন, নন কোভ্যালেন্ট বন্ডিং, রাইট, কোভ্যালেন্ট বন্ড নয়। তো এই ধরনের ইন্টারাকশনস গুলো দিয়ে কিন্তু অনেক রিসার্চ হয়েছে, যেটাকে হ্যালোজেন বন্ডিং স্ক্যাফোল্ড বলা হয়। প্রফেসর পল ডি বিয়ার ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা করছেন। উনি হ্যালোজেন বন্ডের রোটাক্সেন মলিকিউল বানান এবং এই ধরনের ইন্টারলক মলিকিউলের জন্য 2017 সালে অলরেডি নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। ওকে, তো আমি এটা একটা তোমাদের আরেকটা ধারণা দিয়ে রাখলাম কার্বিন বিষয়ে, যে ধরনের রিসার্চ হয়ে থাকে সেটা ডিরেক্ট মেটাল কোঅর্ডিনেশন নয়, সেটা হ্যালোজেন বন্ডিং ইন্টারাকশন জেনারেট করে মলিকুলার স্ক্যাফোল্ডে কিভাবে সেটাকে করা যায়, সেটা হচ্ছে এই ধরনের রিসার্চের ইম্পর্টেন্স। আচ্ছা, এবার আমরা চলে আসি, আমরা যে বিষয়টাতে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই এন হেটেরোসাইক্লিক যে কার্বিনগুলো তৈরি হচ্ছে, এই রিয়াকশন ওয়াইজ আমরা দেখলাম, আমরা স্টিরিও ইলেকট্রনিক স্ট্রাকচারগুলো দেখব। তো রিয়াকশন ওয়াইজ আমরা এটা বুঝতে পারছি। এবার আমাদের বোঝা উচিত যে এই যে এনএইচসি যে লিগ্যান্ডগুলো রয়েছে, এন হেটেরোসাইক্লিক কার্বন লিগ্যান্ডগুলো রয়েছে, এই লিগ্যান্ডগুলোর অ্যাডভান্টেজটা কোথায়, কেন এরা এত বেশি পপুলার? তার প্রথম যে কারণ, অ্যাডভান্টেজেস, তার প্রথম কারণটা যেটা বলতেই হবে যে এই কার্বিন লিগ্যান্ডগুলো কিন্তু স্ট্রঙ্গার দেন ফসফিন, এন্ড এরা কিন্তু যে কোনো ল্যাবাইল লিগ্যান্ডগুলোকে খুব তাড়াতাড়ি কোঅর্ডিনেশন স্ফিয়ার থেকে তাড়িয়ে দিতে পারে, যেটা ট্রান্স এফেক্ট দ্বারা, যারা যে সমস্ত লিগ্যান্ডগুলো মেটালের ঠিক ওই লিগ্যান্ডের ট্রান্স পজিশনে থাকবে, সেই ধরনের লিগ্যান্ডগুলোকে কিন্তু ডিসপ্লেস করতে অনেক সুবিধা হয়। তার মানে এরা হচ্ছে stronger than phosphine and can replace ট্রান্স এফেক্ট দ্বারা কিন্তু এরা এই লিগ্যান্ডগুলোকে সহজে রিপ্লেস করতে পারে। দ্বিতীয় পয়েন্ট আমরা কি ভাবতে পারি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে স্ট্রং যে মেটাল কার্বনিক বন্ড তৈরি হয়, সেগুলো কিন্তু রিয়াকশন কাইনেটিক্স মনিটর করতে খুব সাহায্য করে, এবং এই বন্ডগুলো খুব স্ট্রঙ্গার হওয়ার জন্য মেটালটা কিন্তু লিগ্যান্ডের অ্যাটমসফিয়ার থেকে বেরিয়ে আসতে তো সহজে পারে না। তার মানে লেস চান্স ফর দ্য মেটাল টু গো আউট অফ দ্য এনএইচসি
কোঅর্ডিনেটিং এনভায়রনমেন্ট, তাই তো? তো স্ট্রং strong metal carbon bonds lesser chances for the metal to go out of the NHC coordination environment, তার মানে NHC এর coordination environment থেকে এরা কিন্তু বেরিয়ে আসতে পারে না, তাই তো? তাছাড়া আর কি হতে পারে, যে স্টেরিক যে ফ্যাক্টর, এবার কার্বনের আর গ্রুপগুলো আমরা অবভিয়াসলি এগুলোকে ভ্যারি করতে পারি। আমরা মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল, টার্সিওবিউটাইল থেকে শুরু করে এই ধরনের স্টেরিক হিন্ডার্ড গ্রুপেও আমরা নিয়ে যেতে পারি, রাইট? তো এই যে স্টেরিক হিন্ড্রেন্স, নাইট্রোজেন অ্যাটমের চারপাশে যে স্টেরিক হিন্ড্রেন্স, সেটা দিয়ে কিন্তু আমরা রিডাকটিভ এলিমিনেশনকে কিন্তু আমরা ফ্যাসিলিটেট করতে পারি, রাইট? স্টেরিক হিন্ড্রেন্স রিয়াকশন কাইনেটিক্সটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এই স্টেরিক হিন্ড্রেন্স ফ্যাক্টরটাকে আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের এই আর গ্রুপগুলো, রাইট? এই আর গ্রুপগুলোকে আমরা এখানে ইউজ করতে পারি। এবং এছাড়াও আরও রয়েছে যে আমরা অ্যাক্টিভিটি টিউন করতে পারি, ফাংশনাল গ্রুপ ইন্ট্রোডিউস করতে পারি কার্বিন রিংয়ে, মানে এই যা পজিশনগুলোতে আমরা ফাংশনাল গ্রুপ ইন্ট্রোডিউস করে কিন্তু এদের অ্যাক্টিভিটি টিউন করতে পারি। তাহলে so tuning of activity by introducing functional groups in the carbene ring, তাহলে এই চারটি মেন ব্যাপার, তাদের মধ্যে দুটি ডিরেক্টলি আর এর সাথে অ্যাটাচ, যেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স দিয়ে আমরা রিয়াকশন কাইনেটিক্সটাকে কন্ট্রোল করতে পারি, এবং আরেকটা হচ্ছে এই গ্রুপের সাথে যেটা এখানে সিএইচ প্রোটনগুলো রয়েছে, সেই সিএইচ প্রোটনগুলোকে সাবস্টিটিউট করতে পারি আমরা, যেটা দিয়ে আমরা অ্যাক্টিভিটি টিউনিং করতে পারি ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ ইন্ট্রোডিউস করার মাধ্যমে। এবং মেটাল কার্বিন যে বন্ডগুলো রয়েছে, মেটাল কার্বিন বন্ডগুলো খুবই স্ট্রং, এবং যেটা প্রিভেন্ট করে যে মেটাল যাতে লিগ্যান্ডের অ্যাটমসফিয়ার বা কার্বিনের অ্যাটমসফিয়ার থেকে কোনো রকমের বেরিয়ে না যেতে পারে। এবং এরা অবশ্যই ফসফিনের থেকে স্ট্রঙ্গার লিগ্যান্ড, এবং যার জন্য ওরা ট্রান্স এফেক্টের থ্রুতে আমরা দেখতে পাবো যে বেশ কিছু লিগ্যান্ড যেগুলো ল্যাবাইল লিগ্যান্ড, যেগুলো আমাদের ল্যাবাইল লিগ্যান্ড বলা হয় থাকে, সহজে বেরিয়ে যেতে পারে মেটাল কোঅর্ডিনেশন থেকে, সেইগুলোকে কিন্তু সহজে ডিসপ্লেস করে দিতে পারে। তো তাহলে আমরা সামগ্রিকভাবে যে কার্বিনের ব্যাপারটা এই লেকচারটাতে আলোচনা করলাম, আমরা ছোট্ট এই লেকচারটা সংক্ষেপে আমি যদি সামারাইজ করতে চাই, তাহলে আমরা প্রথমে ফসফিন থেকে কার্বিনে মুভ করলাম। সেটা বোঝার জন্য দেখলাম যে ফসফিনের রেসপেক্টে কার্বিনের প্রয়োজনীয়তা কোথায়, যে ফসফিনের কিছু কিছু কাইরাল ফসফিনের প্রোডাকশন কস্ট অনেক বেশি, যেটা কার্বিনের ক্ষেত্রে অতটা নয়। তাছাড়াও ফসফিনের সব থেকে বড় অসুবিধা হচ্ছে ফসফিন কিন্তু +3 অক্সিডেশন থেকে ফসফিন অক্সাইডে কনভার্ট হয়ে যায়, +5 অক্সিডেশন স্টেটে কনভার্ট হয়ে যায়, যেটা কিন্তু একটা সমস্যার বিষয়। আর এই যে কার্বিন কেমিস্ট্রি, সেটা দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে এন হেটেরোসাইক্লিক কার্বিন, যেটাতে কার্বিনটা নিজে স্টেবিলাইজ এবং সেই কার্বিনটা দিয়ে আমরা অনেক রকমের ক্যাটালিসিস, কাইনেটিক্স অনেক কিছু করা যায়। আরেকটা কার্বিন যখন ডিরেক্টলি মেটাল কোঅর্ডিনেশন সাইডে কিন্তু আমাদের অ্যাটাচড অবস্থায় থাকে, যেটা ফিশার কার্বিন বা শক কার্বিন সংক্ষেপে আমরা বলতে পারি, এবং সে বিষয়ে আমরা বেশ কিছু আলোচনা করব পরবর্তীকালে। এটা বলতে গিয়ে আমরা ছোট্ট করে কার্বিনের যে হিস্ট্রিটা সেটা দেখেছি, যে ব্রেসলো কার্বিন প্রথমে প্রপোজ করেছিলেন, তারপর 1964 সালে ফিশার মেটাল কোঅর্ডিনেটেড কার্বিন প্রথমে বানান টাংস্টেন দিয়ে, সেটা আমরা আরেকটা লেকচারে ডিটেলে ফিশার কার্বিন বিষয়ে পড়ব। 1989 সালে প্রথম পিওর কার্বিন যেটা গ্রে বার্ট্যান্ড বানিয়েছিলেন, যেটা, এবং তারপর প্রফেসর অ্যান্টনি জে অ্যান্ড্রেগ ক্রিস্টাল স্ট্রাকচার রিপোর্ট করেন কার্বিন 1991 সালে, এবং এইখানে এই ক্রিস্টাল স্ট্রাকচার যে কার্বিনটা রিপোর্ট করেছে সেটা এখানে দেওয়া হলো। এইখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে সোডিয়াম হাইড্রাইড দিলে এই প্রোটন যেটা রয়েছে সেই প্রোটনটা প্রচন্ড অ্যাসিডিক, তার কারণ আমরা আগেই হাইড্রাইডের বিষয়ে একটা লেকচার করেছিলাম, সেখানে এইটা হচ্ছে H-, তো সহজে এটা এখান থেকে এই হাইড্রোজেনটাকে কনজিউম করতে পারে, এবং ডিএমএস এখানে ক্যাটালাইটিক অ্যামাউন্টে ইউজ করা হয়, করে গিয়ে এই কার্বিনটাকে জেনারেট করা হয়, যেটা আমরা দেখতে পাই যে 13C সিগনেচারে আমরা দেখব 211 ppm এ কিন্তু সে পিক দেখায়। এই কার্বিন বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা ছোট্ট করে একটু ডিটুর নিয়ে দেখলাম যে কার্বিন যে শুধুমাত্র মেটালে কোঅর্ডিনেট করতে পারে তা নয়, কার্বিনের এই কেমিস্ট্রিটাকে হ্যালোজেন বন্ডিং, যেটা নন কোভালেন্ট ইন্টারাকশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারাকশন, এবং সেই ইন্টারাকশন গুলো আমরা যখন আমরা বড় বড় মলিকুলার স্ক্যাফোল্ড বানাই, তখন কিন্তু আমরা দেখতে পারি যে এই ধরনের সফট ইন্টারাকশন বা উইক ইন্টারাকশন প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
এবং সেখানেও কিন্তু কার্বিন কেমিস্ট্রি সাহায্য নেওয়া হয়, যে এরকমভাবে একটা সাবস্টিটিউটেড ইমিডাজোল নেওয়া হয়, সেখানে বেসের সাথে রিয়াক্ট করে এবং তারপর সেকেন্ড স্টেপে আয়োডিন দিয়ে আমরা দেখতে পাচ্ছি আয়োডিন বা ব্রোমিন হোয়াট এভার, যেটা ব্রোমিনের সোর্স বা আয়োডিনের সোর্স যেটাই দাও না কেন, সেক্ষেত্রে তুমি এখানে কার্বন আয়োডিন বা কার্বন ব্রোমিন বন্ড পাবে। এবং সামগ্রিকভাবে যেই পজিটিভ চার্জটা আছে নাইট্রোজেনের ওপর, সেই নাইট্রোজেনের পজিটিভ চার্জটা কিন্তু শুধুমাত্র নাইট্রোজেনের ওপরে নেই, সেই চার্জটা আমাদের পুরো রিংটার ওপরই আছে। তাই যদি থাকে তাহলে এখানে আমাদের ইলেকট্রন ডেন্সিটি ড্র্যাগ হবে এবং হয়ে গিয়ে সেটা আমরা দেখবো অ্যানায়নগুলো, যেগুলো ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, যে হ্যালাইডসগুলো রয়েছে তাদের সাথে খুব সহজে বাইন্ড করতে পারবে। এবং তারপর আমরা কিছু অ্যাডভান্টেজ এই NH3 লিগ্যান্ডের, সেটা স্টিরিও ইলেকট্রনিক এফেক্ট হতে পারে, সেটা আর গ্রুপের প্রেজেন্সের জন্য হতে পারে, যেটা সাবস্টিটিউশন, এই কার্বনে সাবস্টিটিউশন করে ফাংশনাল গ্রুপ ইন্ট্রোডাকশন হতে পারে, রাইট। এবং মেটাল কার্বন যে বন্ডগুলো হয় সেগুলো খুব স্ট্রঙ্গার হয়, যার জন্য কার্বনের অ্যাটমসফিয়ার থেকে ওরা বেরিয়ে যেতে পারে না। এবং কার্বিন অনেক একটু স্ট্রঙ্গার লিগ্যান্ড হওয়ার জন্য ফসফিনের থেকে আমরা দেখলাম যে এটা খুব সহজে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে। এবং তার জন্য যেটা হয় যে ট্রান্স এফেক্টের থ্রুতে ল্যাবাইন লিগ্যান্ড যেটা ওই কার্বিনের ট্রান্সপোজিশনে রয়েছে তাকে খুব সহজে রিপ্লেস করে দিতে পারে। তো এই হচ্ছে কার্বিনের সামগ্রিক কেমিস্ট্রি বা তার ক্যারেক্টারিস্টিক্স, ফসফিনের থেকে তার বেটারমেন্ট কোথায়, কতটা ভালো, কেন ভালো, এবং কার্বিনের সামগ্রিক হিস্ট্রি। এর পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখব যে কার্বিন কত প্রকারের হয় এবং তাদের অরবিটাল পিকচারটা কিরকম হয়, এবং তার সাথে কার্বন ক্যাটায়ন এবং কার্বন অ্যানায়নের সাথে তাদের ওভারঅল যে ইলেকট্রনিক স্ট্রাকচার তার কতটা রিজেমব্লেন্স আছে সেইটা পড়ব। এবং তারপর পরবর্তী স্তরে আমরা ফিশার কার্বিন এবং শর্ট কার্বিন নিয়ে আরো গভীরে আলোচনা করব, আরো কিছু প্রবলেম সলভ করব, এবং তারপর সেখান থেকে আমরা রিঅ্যাকশন মেকানিজম নিয়েও আরো ডিটেলে আলোচনা করব। ধন্যবাদ।